এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের রেওয়ামিল অধ্যায় থেকে আমি আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না, ঠিক আছে? আর আমি ভুল এবং ভুলের শ্রেণী বিভাগ সম্পর্কেও আলোচনা করেছি। এই ভিডিওতে আমি কি আলোচনা করব দেখো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে, ঠিক আছে? তো ভুল মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একতরফা ভুল আর হচ্ছে দুতরফা ভুল, মানে ওয়ান সাইডেড এরর আর হচ্ছে টু সাইডেড এরর। সো ওয়ান সাইডেড এরর মানে হচ্ছে যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে। সো মূলত একতরফা ভুলটাই হচ্ছে রেওয়ামিলে ধরা পড়বে, আর দুতরফা ভুল যেটা আমি এর আগের ভিডিও দেখেছি ওই ভুলটা রেওয়ামিলে ধরা পড়ে না। তো দেখো বন্ধুরা, যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে, তো প্রথমত হচ্ছে এই যে দেখো একতরফা ভুল, এর ব্র্যাকেট আমি লিখে দিয়েছি এর আন্ডারে, যে ভুলের কারণে রেওয়ামিল মিলে না। সো একতরফা ভুল হলে কিন্তু রেওয়ামিল মিলবে না, আর দুতরফা ভুল হলে রেওয়ামিল কিন্তু মিলে যাবে। আবার একতরফা ভুল হচ্ছে রেওয়ামিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, যেহেতু রেওয়ামিল মিলবে না, আবার এই ভুলটা কি হবে, রেওয়ামিলে ধরা পড়বে। তো দেখো কি বলা আছে, সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল ঘটে যেতে পারে। সো হিসাব রক্ষক সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়ার পরও মানে সচেতনতা অবলম্বন করা সত্ত্বেও কিছু ভুল ঘটে যেতে পারে, যে সমস্ত ভুলের কারণে রেওয়ামিলে অমিল হয়। সেই সমস্ত ভুলগুলো খুব সহজেই খুঁজে বের করে রেওয়ামিল সংশোধন করা যায়। ধরা পড়া ভুলগুলো হচ্ছে নিম্নরূপ। তো যে সমস্ত ভুল ধরা পড়ে সেগুলো হচ্ছে এখন আমি আলোচনা করব সেগুলো নিয়ে। প্রথমত হচ্ছে বাদ পড়ার ভুল। সো নাম শুনেই তোমরা বুঝতে পারছো, এর আগের যে ভিডিও সেখানে বলেছিলাম যে দুতরফার ক্ষেত্রে বাদ পড়ার ভুল হচ্ছে, মনে করো কোনো একটা এন্ট্রি অথবা কোনো একটা লেনদেন টোটালি হচ্ছে বাদ পড়ে গেল। যেমন নগদে পরিশোধ করা হলো 10,000 টাকা। সেই যে নগদে পরিশোধ করা হলো একটা লেনদেন, এই লেনদেনটা পুরোপুরি ভাবে বাদ পড়ে গেল, তাহলে কি হবে, এটা হচ্ছে বাদ পড়ার ভুল, সেটা দুতরফা ভুলের ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখব একতরফা ভুলের ক্ষেত্রে বাদ পড়ার ভুল কাকে বলে। তো দেখো বন্ধুরা, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় কোন একটি হিসাব বাদ পড়ে গেল। জাবেদা থেকে আমরা যখন খতিয়ানে স্থানান্তর করি হিসাব সমূহ, সেখান থেকে কোন একটি হিসাব যদি বাদ পড়ে যায় অথবা খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তর করা না হলে, আমরা জানি খতিয়ানের বিভিন্ন হিসাবের জের বা উদ্বৃত্ত আমরা কি করি, রেওয়ামিলে স্থানান্তর করি। যেমন নগদান হিসাব, পাওনাদার হিসাব, দেনাদার হিসাব, ঠিক আছে? এরকম অনেক ধরনের হিসাব আছে, সেই হিসাবগুলোর উদ্বৃত্ত অথবা জের আমরা রেওয়ামিলে স্থানান্তর করি। সো আমি যদি রেওয়ামিলে স্থানান্তর না করি খতিয়ানের উদ্বৃত্ত, তাহলে সেটাও হচ্ছে বাদ পড়ার ভুল। আবার জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় আমি যদি কোনো হিসাব লিপিবদ্ধ না করি, তাহলে সেটাও হচ্ছে বাদ পড়ার ভুল। একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝবে। আসাদকে 2,000 টাকা নগদ প্রদান। বলতো এই লেনদেনের জাবেদা কি হবে, আসাদকে 2,000 টাকা নগদ প্রদান। এই ক্ষেত্রে নগদ টাকা কিন্তু প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাই নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব 2,000 টাকা দিয়ে। আবার অন্যদিকে আসাদকে যেহেতু প্রদান করা হয়েছে, তার মানে পাওনাদার আসাদ হিসাব হচ্ছে কি হবে, এখানে ডেবিট হবে। তাহলে আমি কি বলতে পারি, আসাদকে যেহেতু নগদ টাকা প্রদান করা হয়েছে, সেহেতু আসাদ অথবা পাওনাদার হিসাব হচ্ছে ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এটাই তো লেখার কথা ছিল। এই যে দেখো, প্রদেয় হিসাব আসাদ ডেবিট 2,000 টাকা আর নগদান হিসাব ক্রেডিট এখানে 2,000 টাকা। কিন্তু এই দুইটা এন্ট্রির মধ্যে আমি যদি কোনো একটা দাখিলা হচ্ছে বাদ দিয়ে দেই বা লিপিবদ্ধ না করি, খতিয়ানে স্থানান্তর না করি কিংবা রেওয়ামিলে স্থানান্তর না করি, তাহলে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। এখানে যদি প্রদেয় হিসাব আসাদ ডেবিট, এটা আমি জাবেদায় ঠিকই লিখলাম, কিন্তু খতিয়ানে স্থানান্তরের সময় আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে বাদ পড়ার ভুল। ওকে, এরপর আমরা আরো কিছু ভুল দেখব। লেখার ভুল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি দেখো, লেখার ভুল দুই ভাবে হতে পারে। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যেখানে ডেবিট এবং ক্রেডিট দুইটি হিসাব থাকে, আমরা যখন কি করি,
জাবেদা করি তখন একটা পক্ষ হয় ডেবিট, আরেকটা পক্ষ হয় ক্রেডিট। এটা তো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা শিখে এসেছি। সো ডেবিট এবং ক্রেডিট যখন দুইটি হিসাব থাকে, ডেবিট হিসাবকে আমরা ঠিক রেখে ক্রেডিট হিসাবটাকেও আমরা ডেবিট লিখি, আবার ক্রেডিট হিসাবকে ঠিক রেখে ডেবিট হিসাবকে আমরা ক্রেডিট লিখি। সো এই জিনিসটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদের জাবেদা এন্ট্রিতে দেখাচ্ছি। এই যে দেখো, একটা জাবেদা দেওয়া আছে, প্রদেয় হিসাব কবির ডেবিট 2000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। সো মনে করো এই লেনদেনটা ছিল এরকম যে কবিরকে হচ্ছে 2000 টাকা নগদে প্রদান করা হয়েছে, এজন্য প্রদেয় হিসাব কবির ডেবিট আর নগদান হিসাবটি ক্রেডিট করা হয়েছে 2000 টাকা দিয়ে। এখন এই যে ডেবিট হিসাবটা আছে প্রদেয় কবির, এটাকে আমরা ঠিক রাখলাম, আবার নগদান হিসাবকে আমরা ক্রেডিট না করে আমরা কি করলাম, ডেবিট করলাম। তাহলে এখানে দেখো দুইটা হিসাবই কি হয়ে গেল, ডেবিট হয়ে গেল না? তাহলে এটা হচ্ছে লেখার ভুল। সো এটাই বলা হয়েছে যে জাবেদা থেকে খতিয়ানি স্থানান্তরের সময় যেখানে ডেবিট এবং ক্রেডিট দুইটা হিসাব থাকে, ডেবিট হিসাবকে ঠিক রেখে, এই যে ডেবিট হিসাবকে ঠিক রাখলাম, ক্রেডিট হিসাবকেও আমরা ডেবিট করব। এই যে ক্রেডিট হিসাবকেও আমরা ডেবিট করব। আবার আরেকভাবে বলা হয়েছে যে, এই যে এটা আমি মুছে দিচ্ছি, আরেকটা বলা হয়েছে যে ক্রেডিট হিসাবকে আমরা ধরলাম ঠিক রেখেছি, হ্যাঁ, আর ডেবিট হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করে দিব। তাহলে দেখো কি হয়েছে, আমরা ক্রেডিট হিসাবকে এখন ঠিক রাখছি, আবার ডেবিট হিসাবকে আমরা ক্রেডিট করে দিয়েছি। সো এই যে ভুল হলো, এটা হচ্ছে 1 নাম্বার লেখার ভুল। আমরা বলেছিলাম না যে দুইটা ভুল হতে পারে লেখার ভুলের ক্ষেত্রে। সো 1 নাম্বার ভুলটা হতে পারে এভাবে লেখার ভুল, আর 2 নাম্বার ভুল হতে পারে যে কোনো একটি হিসাবকে খতিয়ানে দুইবার স্থানান্তর করা। যেমন এখানে প্রদেয় হিসাব কবির ডেবিট 2000 টাকা, এটাকে আমরা দুইবার যদি খতিয়ানে স্থানান্তর করি, তাহলে 2000 2000 4000 যদি আমরা স্থানান্তর করি, তাহলে এই ভুলটা কিন্তু আমরা রা মিলে ধরতে পারবো। আবার এই ভুলের ফলে রা মিল কিন্তু মিলে যাবে না। দুতরফা ভুল যখন ছিল, দুতরফা ভুলের ফলে কিন্তু রা মিল মিলে যেত, কিন্তু একতরফা ভুলের ফলে রা মিল মিলবে না। কারণ এই যে আমি দুইবার 2000 টাকা হচ্ছে ডেবিট করছি, খতিয়ানে স্থানান্তর করলাম। এখন বন্ধুরা যদি 2000 টাকা ডেবিট দিকে বেশি লেখা হয়, তাহলে ক্রেডিট দিকে 2000 টাকার ঘাটতি দেখা দিবে। সো লেখার ভুলে এখানে 2000 টাকা ডেবিট দিকে বেশি লেখার ফলে ক্রেডিট দিকে 2000 টাকার ঘাটতি হয়েছে। ওকে, এরপর কি আছে দেখি, টাকার অঙ্কে ভুল। টাকার অঙ্কে ভুল তোমরা নাম শুনে বুঝতে পারছো যে জাবেদা থেকে খতিয়ানি স্থানান্তরের সময় যদি সমপরিমাণ টাকা দিয়ে ডেবিট ক্রেডিট না করা হয়, মানে ধরো ডেবিট করলাম আমি 3000 টাকা দিয়ে, ক্রেডিট করলাম আমি 30,000 টাকা দিয়ে, তাহলে কি সমান হয়েছে? না। আমরা জানি ডেবিট টাকা যেটাই হবে বা যত টাকাই হবে সমান সমান হবে ক্রেডিট টাকা, তাই না? যেমন নগদ যদি পরিশোধ করা হয়, যত টাকা পরিশোধ করা হবে সেক্ষেত্রে ডেবিট যত টাকা হবে, ক্রেডিটও একই টাকা হবে। এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের মূল নীতি, যেটাকে বলা হয় ডেবিট আর ক্রেডিট টাকা সমান হবে, দুইটা পক্ষ থাকবে, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, তো আমরা সমপরিমাণ টাকা দিয়ে যদি ডেবিট এবং ক্রেডিট না করি বা জাবেদা করার সময় যদি ভুলবশত কম বা বেশি অঙ্কে টাকা লেখা হয়, যেমন একটা সাইডে জাবেদা আমরা লিখলাম ডেবিট করলাম 3000, আরেক সাইডে আমরা ক্রেডিট করলাম হচ্ছে 30,000 টাকা দিয়ে, সো বেশি বা কম লিখছি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে এরকম যে মজুরি প্রদান করা হলো 30,000 টাকা, তাহলে বলো তো এটার জাবেদা কি হবে? এই যে দেখো, মজুরি হিসাব ডেবিট 30,000 টাকা, আর নগদান হিসাব আমি যেহেতু নগদে মজুরিটা প্রদান করেছি তাই আমার অ্যাসেট কমে গেছে না, এই জন্য ক্রেডিট করেছি 30,000 টাকা দিয়ে। আর মজুরি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় বা খরচ, সো খরচ যখন বৃদ্ধি পায় তখন সেটা আমরা ডেবিট করি। এখন দেখো এটা হচ্ছে আমার শুদ্ধটা, আমি জাবেদা করলাম, ডেবিট এবং ক্রেডিট দুইটাই 30,000 টাকা দিয়ে জাবেদা করলাম, কিন্তু ভুলটা করছি কোথায়? আমরা যখন খতিয়ানে এটা স্থানান্তর করব এই জাবেদাটাকে, তখন মজুরি আমি লিখলাম 30,000 টাকা আর নগদ লিখলাম 3,000 টাকা। তাহলে দেখো আমার কি সেম হয়েছে? না, আমার ডেবিট আমি ঠিকই লিখেছি 30,000, ক্রেডিট লিখেছি 3,000, তার মানে এটা কি ভুল ছিল। সো যেহেতু আমি টাকার অঙ্কে গরমিল করেছি, এই জন্য এটাকে বলা হয় টাকার অঙ্কে ভুল। সো আশা করি এই যে তিনটা এখন অবধি যে তিনটা ভুল তোমাদের আলোচনা করেছি, তিনটা ভুল সম্পর্কে, এগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার আছো।
এরপর কি আছে, খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয় ভুল। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয় ভুল। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের পর যখন দুই পাশের যোগফলের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয় তখন ভুল হলে, যেমন এই যে উদাহরণটা ভালো করে দেখো, এখানে ডেবিট পাশ আছে খতিয়ানের, আবার ক্রেডিট পাশ আছে খতিয়ানের, আর হিসাবটার নাম কি, হিসাবটার নাম হচ্ছে নগদান হিসাব। সো ডেবিট পাশে কয়টা ঘর, 1 2 3 4, এখানে 4টা ঘর আছে ডেবিট পাশে, আর ক্রেডিট পাশে হচ্ছে 4টা ঘর। তার মানে এটাকে বলা যায় যে এটা হচ্ছে একটা খতিয়ানের টি ছক, যেখানে টোটাল 8টা কলাম আছে। ওকে, সো খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় ভুল বলতে বোঝানো হয়েছে, উদ্বৃত্ত বলতে যে ব্যালেন্স সিডি এটাকে বোঝানো হয়, বা এই যে ব্যালেন্স বিডি এগুলো কি উদ্বৃত্ত, মাইনাস করে যত টাকা থাকে। সেখানে ডেবিট পাশে যদি যোগ করি আমরা টাকাগুলো, তাহলে 2,45,000, 2,45,000। ওকে, তার মানে ক্রেডিট পাশে আমরা দেখি কত আছে, 30,000 আর 20,000, 50, 60, 70, 80, 90,000। তাহলে 90,000 এখানে আছে, আর 2,45,000 এখানে আছে। 2,45,000 মাইনাস 90,000 কেন করেছি, কারণ এই যে ডেবিট পাশে যত টাকা আছে এবং ক্রেডিট পাশে যত টাকা আছে, ক্রেডিট পাশে এখানে কি আছে, ঘাটতি। ঘাটতি মানে এখানে তো টোটাল 2,50,000 নেই, তাই না, এখানে 90,000 আছে। সো টাকার অঙ্কে কিছুটা ঘাটতি আছে। কত টাকার ঘাটতি, 1,55,000 টাকার ঘাটতি আছে। কিন্তু আমরা যত টাকা ঘাটতি হয় সেটা কি আমরা ধরে নিই যে উদ্বৃত্ত অথবা ব্যালেন্স। সো আমি এখানে কি করলাম, ব্যালেন্স সিডি লিখে 1,45,000 টাকা লিখলাম। তার মানে উদ্বৃত্ত নির্ণয় আমি ভুল করেছি, সো এটা কি রং। এখানে লেখার কথা ছিল 1,55,000 টাকা। আবার পরবর্তী মাসের শুরুতে ব্যালেন্স বিডি লিখে আমি 1,55,000 টাকা লেখার কথা ছিল, কিন্তু লিখেছি 1,45,000 টাকা। সো এই যে আমি উদ্বৃত্ত নির্ণয় ভুল করলাম, এটাই হচ্ছে 4 নাম্বার ভুলটা। ওকে, আর এই ভুলটাও রাও মিলে ধরা পড়ে। এরপর 5 নম্বরে বলা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত রাও মিলে স্থানান্তরে ভুল। এতক্ষণ দেখেছি খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় ভুল, এখন খতিয়ানের যে জের বা উদ্বৃত্ত আছে বিভিন্ন হিসাবের, সেগুলো রাও মিলে স্থানান্তরের জন্য বা রাও মিলে স্থানান্তরের সময় যদি কোনো ভুল হয় সেটা। সো এখানে ডাইরেক্ট উদাহরণে চলে যাব, ঠিক আছে। উদাহরণে দেখো কতগুলো খতিয়ানের জের দেওয়া আছে, যেমন নগদান হিসাব বা নগদের উদ্বৃত্ত 25,000 ডেবিট, মূলধন 45,000 ক্রেডিট, বিক্রয় 35,000 ক্রেডিট, আসবাবপত্র 22,000 টাকা হচ্ছে ডেবিট, ক্রয় 20,000 টাকা ডেবিট। ওকে, এখন আমি যদি রাও মিল একটা প্রস্তুত করি তাহলে কি হবে, রাও মিল প্রস্তুত করলে আমরা জানি নগদ সবসময় ডেবিট হয়, কারণ নগদ হচ্ছে অ্যাসেট বা সম্পদ, কিন্তু আমি এখানে কোথায় লিখেছি, ক্রেডিট টাকার কলামে, সো এটা হচ্ছে রং। মূলধন হিসাব এটা ক্রেডিট হয়, এটা ঠিক আছে। বিক্রয় হিসাব কি হয়, এটা হচ্ছে আয়, সুতরাং এটা ক্রেডিট হওয়ার কথা, তার মানে আমি ডেবিট করেছি, এটা হচ্ছে রং। আসবাবপত্র হিসাব ডেবিট, এটা ঠিক আছে। ক্রয় হিসাব এটা কিন্তু ক্রেডিট হবে না, ক্রয় যেহেতু ব্যয়, এটা ডেবিট হওয়ার কথা, তার মানে এখানে আমি ভুল লিখেছি। সো এই যে আমি খতিয়ান থেকে রাও মিলে জেরগুলো ঠিকভাবে ডেবিট বা ক্রেডিট কলামে লিখলাম না, মানে টাকার কলামে আমি ভুল লিখেছি। আমার ডেবিট টাকার কলামে লেখার কথা ছিল, আমি ক্রেডিট টাকার কলামে লিখেছি। আবার ক্রেডিট টাকার কলামে যে জেরগুলো লেখার কথা ছিল আমি ডেবিট টাকার কলামে লিখেছি। অথবা ভুল অঙ্কে যদি লিখি, এই সব ভুলগুলো কি বলা হয়, খতিয়ান উদ্বৃত্ত রাও মিলে স্থানান্তরের ভুল। ওকে, এটা ছিল 5 নাম্বার। এখন আমরা দেখব 6 নাম্বারটা, রাও মিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের নির্ণয় ভুল করলে। তো তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো যে রাও মিলের ডেবিট এবং ক্রেডিট দিকের যে যোগফল আমরা নির্ণয় করি, আর আমরা জানি যোগফল কি হবে, সব সময় সমান হবে, ঠিক আছে। সো ডেবিট সমান সমান ক্রেডিট। এখন যদি যোগফল নির্ণয় ভুল করি, সেটা হচ্ছে 6 নাম্বার ভুলটা, যে সকল ভুল রাও মিলে ধরা পড়ে। খতিয়ানের সকল উদ্বৃত্ত সঠিকভাবে রাও মিলে স্থানান্তর করার পর যদি ডেবিট দিকের যোগফল ও ক্রেডিট দিকের যোগফল নির্ণয় ভুল হয়, যেমন এখানে দেখো একটা রাও মিল দেওয়া আছে, রাও মিলের ডেবিট সাইডে টাকাগুলো যদি যোগ করি তাহলে কত হয়, 75,000 টাকা। আর ক্রেডিট সাইডে যদি যোগ করি, এখানে দেখো লাস্টে কিন্তু আবার অনিশ্চিত হিসাব আছে, সো ক্রেডিট সাইডে যদি যোগ করি তাহলে হয় 70,000 টাকা।
সো দুই পাশে কি মিল আছে? মিল নেই কিন্তু। তাহলে আমরা কি বলতে পারি? ইটস নট ইকুয়াল। এখন যদি ইকুয়াল না হয়, যত টাকার ঘাটতি আছে বা যে পাশে ঘাটতি আছে, আমরা অনিশ্চিত হিসাব এনে সেখানে কি করতে পারি? ক্রেডিট করতে পারি। সো একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে ক্রেডিট পাশে অনেক সময় এরকম ঘাটতি থাকতে পারে, তখন আমরা যদি মূলধন হিসাব নামক কোনো হিসাব না থাকে, তখন আমরা কি করতে পারি? ক্রেডিট পাশে আমরা এই যে মূলধন হিসাব এখানে হিসাবের শিরোনামে লিখে তারপর ক্রেডিট টাকার কলামে যত টাকা কম আছে সেটা আমি লিখে দিতে পারি। লিখে দুইটা মানে দুই পাশ হচ্ছে মিলিয়ে দিতে পারি। আর যদি সেটা না করা যায়, যেমন এখানে দেখো অলরেডি মূলধন হিসাব আছে 30,000 টাকা, তো আমি কিন্তু এটা করতে পারবো না। আমি তখন কি করব? অনিশ্চিত হিসাব নামক হিসাব এনে আমি 5,000 টাকা লিখে দুই পাশের হিসাব সমান করলাম। আর অনিশ্চিত হিসাব হচ্ছে একটা সাময়িক হিসাব বা টেম্পোরারি হিসাব। এই যে ভুলটা হয়েছে, এই ভুলটা সমাধান করার আগ পর্যন্ত আমি অনিশ্চিত নামক হিসাব লিখে মিলে দুই পাশটা মিলিয়ে দিব। তার মানে ডেবিট ইকুয়াল টু ক্রেডিট করে দিব। এরপর যখন ভুলটা ধরা পড়বে, আমি সেই ভুলটা সমাধান করে তখন আমি অনিশ্চিত হিসাবটা উঠিয়ে দিব। ওকে? সো বন্ধুরা, এই ছিল হচ্ছে র মিলে যে সকল ভুল ধরা পড়ে সেগুলো, মানে একতরফা ভুলগুলো। আশা করি তোমরা সবগুলো ভুল ভালোভাবে বুঝতে পেরেছো, যে কোন ভুল কিভাবে হয় বা ভুল কত প্রকার এবং কি কি, সেগুলো তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। এবং এই টপিক থেকে যদি কোনো এমসিকিউ কোশ্চেনও আসে, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। পরের ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।